আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে বৃহস্পতিবার ২০শে নভেম্বর ২০২৫ আমরা পড়ছি প্রথম আলো। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসির শক্ত ভূমিকা চায় দলগুলো। ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির। আপনারা জানেন যে মাঠ প্রশাসকে যারা দায়িত্বে থাকে, জেলা প্রশাসক, তারা হচ্ছে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকে নির্বাচনে। কিন্তু এই বছর হচ্ছে ইলেকশন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা চেয়েছে বিএনপি। আর জামাত বলছে যে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে যেন রদবদল করা হয়। তো নির্বাচনকে হচ্ছে নিরপেক্ষ করার জন্যই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোতে মত দিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ১০০-তে ১০০ এর অপেক্ষায় হচ্ছে মুশফিকুর রহিম। গতকালকে সম্ভবত মুশফিকের ১০০তম টেস্টে তিনি হচ্ছে ৯৯ রানে অপরাজিত থেকেছেন। তো এই তথ্যটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাজী নজরুল ইসলাম তার জীবনে হচ্ছে ৩টি উপন্যাস লিখেছেন। একটা হচ্ছে বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা এবং হচ্ছে কোহেলিকা। তো এই কোহেলিকা উপন্যাসে একটি বিখ্যাত উক্তি আছে, যেটা হচ্ছে ইহারা মায়াবিনীর জাত, ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে, ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু। এই কোহেলিকা উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে নওরোজ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, যেটা একটি রাজনৈতিক উপন্যাস। এবং এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে নায়ক জাহাঙ্গীর। আর অন্যান্য চরিত্রগুলোর মধ্যে কোহেলিকা, তাহমিনা এবং ফিরদৌস ও বেগম, এই ৪টি চরিত্রের নাম আপনারা মনে রাখতে পারেন। তো এই ছিল আমাদের প্রথম পাতার তথ্য। আমরা পত্রিকার দ্বিতীয় অংশে চলে আসছি। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চেয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মন্তব্য করেছেন যে আমরা একটি ট্রানজিশনাল পিরিয়ডে আছি, যে বর্তমান যে অবস্থা এবং গণতন্ত্রে ফেরানোটাই বা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলাটাই এখন প্রধান চ্যালেঞ্জ। তো এই ছিল আমাদের তথ্য। আমরা পত্রিকার গুরুত্বপূর্ণ অংশগুলোর দিকে নজর দিয়ে থাকি। এখানে আসলে সেমিকোলনের বাংলা নাম হচ্ছে অর্ধচ্ছেদ। আপনারা হয়তো অনেকেই জানেন না যে কমায়ের হচ্ছে বাংলা নাম হচ্ছে পাদচ্ছেদ, আর কোলন বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে দৃষ্টান্তচ্ছেদ, আর দাঁড়ির অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। তো এই যে জ্যোতিচিহ্নগুলো আছে, এগুলোর জন্য কতক্ষণ বিরতি নিতে হয় এটা একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই তথ্যগুলো আপনাদের জন্যই রাখা, যেহেতু বিভিন্ন চাকরি পরীক্ষায় এই নিয়ে প্রশ্ন এসে থাকে। আজকের অভিমত বিশ্লেষণ কলামে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি প্রথম আলোর সাংবাদিক শুভজ্যোৎ বাগদি আফগানিস্তানে হচ্ছে ভ্রমণ করেছেন। তো তার দ্বিতীয় পর্বের হচ্ছে সাক্ষাৎকার এখানে এসেছে, যে তিনি বলছেন যে ২০ বছরে আফগানদের সাথে আপনার যে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেখানে কিন্তু আফগানরা, তালেবানরা হচ্ছে জয়লাভ করেছে এবং তারপর তারা সরকার গঠন করে। তো সরকার গঠনে আসলে তালেবানদের খুব একটা কষ্ট হয়নি। এর পিছনে রয়েছে তাদের এই যে গত ২০ বছরের বিভিন্ন স্ট্র্যাটেজি। তো কিছু বিষয় তিনি বলছেন যে দেখবেন হচ্ছে তালেবান কোনো নির্দিষ্ট বিষয়ে তালেবানরা সবাই একই মতামত দেবেন। এদের মধ্যে প্রবল একতা ও মতবিরোধ প্রায় নেই। এর কারণ হচ্ছে এরা ছোট থেকে একই ধরনের শিক্ষায় শিক্ষিত। যে কোনো লড়াইয়ে পরস্পরের মধ্যে সমঝোতা যেহেতু অত্যন্ত জরুরি, তাই এদের একটা স্বাভাবিক সুবিধা বরাবরই ছিল। তারপর তিনি বলছেন যে এদের হচ্ছে প্রথাগত কমান্ড স্ট্রাকচার তৈরি না করে তালেবানরা ক্ষমতায় আসার আগেই একটি রাজনৈতিক সামরিক কাঠামো তৈরি করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বই যেটি খুব আলোচনায় আসে যখন আফগানিস্তানে তালেবানরা আবার প্রতিষ্ঠিত হয়, এই তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দিয়েছে হচ্ছে রাশিয়া। এবং আপনারা দেখতে পাচ্ছেন ২০২৩ সালের একটি বই অত্যন্ত জনপ্রিয় হয়, রিটার্নিং অব দ্য তালেবান, যেটি লিখেছেন পাকিস্তানের আমেরিকান অধ্যাপক হাসান আব্বাস। তিনি বলছেন যে কাবুলের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল তালেবানদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে কঠোর দর কষাকষি এবং ক্ষমতা ফেরার এটাই প্রধান কৌশল ছিল। তৃতীয় কারণটি হচ্ছে তিনি বলছেন এটি একটু চমকপ্রদ এবং তালেবানরা গোপনে সারা দেশের প্রভাবশালী উপজাতীয় গোষ্ঠীর কাছে পৌঁছেছে। তো এই বিষয়গুলো আসলে তালেবানদেরকে পুনরুত্থানে খুব বড়োভাবে হচ্ছে হেল্প করেছে। এবং এর আগে আমি একটা বিষয় বলেছি যে তালেবানরা কীভাবে হচ্ছে আফগানিস্তানের এখনও জোটবদ্ধ। সার্বভৌমত্ব রক্ষা আফগানিস্তানের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে, যাদের মধ্যে বিরোধ আছে, কিন্তু এই যে যুক্তরাষ্ট্র বলেন, পশ্চিমাদের বিরুদ্ধে তারা কিন্তু সবাই হচ্ছে একসাথে কাজ করে।
তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আরও কিছু তথ্য রেখেছি যে ব্যাকরণে 4টি ভাগে বিভক্ত এবং এটি 4টি বিষয় আছে যা আলোচ্য বিষয়। তার মধ্যে অর্থতত্ত্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যেমন বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা ইত্যাদি হচ্ছে অর্থতন্ত্রের অন্তর্ভুক্ত, এবং শব্দ ও বাক্যের ব্যঞ্জনা ব্যাকরণের অর্থতত্ত্ব হচ্ছে আলোচিত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে জামাত সহ হচ্ছে 8 দল। তো এই ছিল আমাদের তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম আলো পড়ছি। যারা ভিডিওগুলো দেখছেন একটা লাইক করবেন। তো আজকের মতামত কলামে চলে এসেছি। এখানে যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে রপ্তানি আয় বাড়বে কীভাবে। আমাদের রপ্তানি একটু ঝুঁকিতে আছে। যে দেখা যাচ্ছে 2025-26 অর্থবছরের অক্টোবরে দেশে 382 কোটি 39 লাখ ডলার হচ্ছে পণ্য রপ্তানি হয়েছে, এবং 2025 অর্থবছরের একই মাসে সেটি কমে হচ্ছে আপনার দাঁড়িয়েছে প্রায় 7.43%। এবং এর পেছনে কিছু কারণ আছে। আমাদের এই বছর যুক্তরাষ্ট্র আমাদের যে পোশাকের উপর তৈরি পোশাক হচ্ছে আমাদের রপ্তানির 80%-এর বেশি হচ্ছে ভূমিকা মানে কন্ট্রিবিউট করে থাকে, এবং যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক আরোপের যে নীতি সেটি হচ্ছে দেশের পোশাক খাতকে নানাভাবে চাপে রেখেছে। যার কারণে হচ্ছে আপনি দেখবেন পোশাকের যে রপ্তানি সেটি হচ্ছে কমেছে, কিন্তু চামড়াজাত পণ্যগুলো এইগুলো হচ্ছে আপনার রপ্তানি হচ্ছে বেড়েছে। তারপরেও কিন্তু হচ্ছে যে লসটা সেটা কিন্তু আমরা রিকভার করতে পারছি না। তো এখন আমরা কি করতে পারি? আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে। সেটি হচ্ছে ব্যাংক খাতে সুদের হার এবং এলসি সংক্রান্ত যেসব সমস্যা বিদ্যমান সেগুলো দ্রুত নিরসনে আমাদের বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। তো নতুন পণ্য আর নতুন বাজার তৈরির উদ্যোগেও ভাটা পড়লেও হবে না, তেমনি বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও তারল্য ব্যবস্থাপনা দেখতে হবে মুনশিয়ানা। তো এই ছিল আমাদের সম্পাদকীয় কলাম। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাম্পকে বসে রাখতে চান শি জিনপিংয়ের তুরুপের তাস। তো বর্তমান পৃথিবী 3টে অংশে ভাগ হয়ে গেছে। একটা অংশ নিয়ন্ত্রণ করছে আমেরিকা, যেটি উত্তর আমেরিকা। তারপর হচ্ছে আসিয়ান, এর আশেপাশের দেশগুলো হচ্ছে চায়নার আধিপত্য আছে এখানে খুব ভালোভাবে। এরপর ইউরোপিয়ান যে কন্টিনেন্ট সেখানেও কিন্তু উদীয়মান ইউরোপীয় শক্তি পরিসর হচ্ছে খুব ভালোভাবে সক্রিয় আছে। তো এই বিষয়গুলো হচ্ছে চলছে, এবং হচ্ছে দেখতে পেয়েছেন যে রিসেন্টলি হচ্ছে ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের একটি বৈঠক হয়েছে দক্ষিণ কোরিয়াতে। কোথায় হয়েছিল একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটার মানে হচ্ছে এটা। আর নতুন বিনিয়োগ না হলে 2031 সালে জ্বালানি সংকটের আশঙ্কা করছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। এখানে একটা আলোচনায় হচ্ছে বিশ্লেষকরা এটা মনে করছেন যে 2031 সালের মধ্যে দেশের বড় ধরনের জ্বালানি সংকট দেখা দিতে পারে যদি আমরা বাইরে থেকে বড় ধরনের বিনিয়োগ না নিতে পারি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হচ্ছে তিনি আসলে বিনিয়োগে খুব একটা ভালো সাফল্য দেখাতে পারেনি। আচ্ছা, এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলে বিপর্যস্ত নারীর জীবন। নারীরা হচ্ছে উপকূল অঞ্চলে মিঠা পানির যে অভাব সেটা হচ্ছে লক্ষ্য করা যায়, যার কারণে তাদের স্বাস্থ্যের মধ্যেও ঝুঁকি বাড়ছে। অনেকে জরায়ু সমস্যা বিভিন্ন সম্পর্কিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়েছে, এবং আপনার গর্ভকালীন সমস্যা তো দেখাই যায়। শিশুরা আপনার অপুষ্টিহীনতায় ভুগে। এই বিষয়গুলো এখানে আলোচনায় এসেছে। দেখতে পাচ্ছেন জলবায়ুর মঞ্চের দরজা সবার জন্য খোলা নেই। আপনার এখানে হচ্ছে মিউজিয়াম অফ আর্টস অফ বেলেমে হচ্ছে জলবায়ু সম্মেলন হচ্ছে। এখানে পরিবেশ কর্মীরা একত্রিত হয়েছে আর তাদের বিভিন্ন আন্দোলন চলছে। তারা চাচ্ছে যে নদী থেকে বাঁধ উঠিয়ে দিতে হবে এবং বিদ্যুৎ থেকে কয়লা হটাতে হবে। তাহলেই যে জলবায়ু পরিবর্তন সেখানে আমাদের একটা নিয়ন্ত্রণ হচ্ছে থাকবে, ভালো নিয়ন্ত্রণ থাকবে। তো এই ছিল হচ্ছে তথ্য। আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, আপনারা হয়তো জানেন। সৌদিকে বিশেষ মর্যাদা দিয়েছে হচ্ছে যুক্তরাষ্ট্র। এই মর্যাদা হচ্ছে যুক্তরাষ্ট্র ন্যাটোর বাইরে হচ্ছে মাত্র 19টি দেশে এই মর্যাদা পেয়েছে। এবং দেখেন আপনি ট্রাম্প কিন্তু হচ্ছে এই যে মর্যাদা যাই দিক না কেন, দিন শেষে তার যে দেশের যে আমেরিকা ফার্স্ট যে পররাষ্ট্রনীতি সেটি কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এবং সৌদি প্রিন্স হচ্ছে মোহাম্মদ বিন সালমানকে কিন্তু F-35 বিমান কিনতে বাধ্য করেছে ব্যবসায়ী বিজনেসম্যান ট্রাম্প। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের
প্রথম আলো। আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। খুব তাড়াহুড়ো করে আলোচনাটা শেষ করার চেষ্টা করেছি। দেখেন হচ্ছে এই যে পোর্ট্রেট অফ এলিজাবেথ লেডেরার, এটি হচ্ছে আমাদের বিখ্যাত শিল্পী গুস্তাভ ক্লিমেটের হচ্ছে আঁকা, যেটি 2891 কোটি টাকায় হচ্ছে বিক্রি হয়েছে। তো আপনারা মাইকেল অ্যাঞ্জেলো এবং হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মগুলোর কমেন্ট সেকশনে নামটা জানতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।